নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকে একটা রিপোর্ট দেখলাম 2026 ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। এইটা করেছে অক্সফোর্ড ওয়েলবিং রিসার্চ সেন্টার, ইউনাইটেড নেশনস সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্কের আন্ডারে। তো এই ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে একটা জিনিস দেখে আমাদের চক্ষু ছানা বড়া হয়ে গেছে। সেখানে দেখলাম যে পাকিস্তানকে হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের চাইতে ওপরে রাখা হয়েছে। তো ভাবতে পারেন, ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং খুব শীঘ্রই চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে। তারা চাঁদে মিশন পাঠাচ্ছে, তারা সমগ্র বিশ্বে ডিজিটাল বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে, আর সেই ভারত পাকিস্তানের নিচে হ্যাপিনেস র্যাঙ্কিংয়ে। এটা কি সত্যি সম্ভব, নাকি এখানে কিছু একটা গড়বড় আছে? দর্শক, 2026 সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী ভারত 116 নম্বর, পাকিস্তান 109 নম্বর। এখানেই প্রশ্ন শুরু। যে দেশে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা, সেই দেশ কিভাবে ভারতের উপরে? ভারত বিশ্বের টপ 5 ইকোনমি, দ্রুত জিডিপি গ্রোথ, সবচাইতে বেশি জিডিপি গ্রোথ এই মুহূর্তে ভারতের, ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার, ডিজিটাল পেমেন্ট রেভলিউশন। আর পাকিস্তান ভিখারি রাষ্ট্র। সৌদি আরবও পাকিস্তানকে বলে দেয় যে তোমাদের দেশের লোকজন কিন্তু এই দেশে এসে ভিক্ষাবৃত্তি করতে পারবে না, মুচলিকা দিতে হয়, পার্লামেন্টে কথা ওঠে, তাই না? তারপরে IMF এর বেল আউট ছাড়া তারা চলতে পারে না। তারপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে তাদের দেশের কোনো রিজার্ভ নাই, তারপরে অর্থনৈতিক অনিশ্চয়তা। এইগুলির পরেও কে বাস্তবে এগিয়ে আছে? উত্তর কিন্তু পরিষ্কার, যে ভারত গ্রোয়িং মিডল ক্লাস, জব অপরচুনিটিস, টেক এবং স্টার্ট আপ বুম, এবং ভেরি ভেরি স্টেবল একটা ডেমোক্রেসি। আর পক্ষান্তরে আমরা পাকিস্তানকে যেটা দেখি, সেখানে নিরন্তর লোডশেডিং, আনএমপ্লয়মেন্ট, তারপরে রাইজিং ফুড প্রাইসেস, তারপরে চরম অস্থিতিশীলতা, গণতন্ত্রের বালাই সেখানে নাই, মিলিটারি দেশ শাসন চালাচ্ছে জন্মের পর থেকে। তাহলে সাধারণ মানুষের জীবন কোথায় বেশি নিরাপদ এবং কোথায় বেশি উন্নত হওয়া উচিত, একটু ভেবে বলবেন কি দর্শক? ভারত আজকে G20 নেতৃত্ব দিচ্ছে, স্পেস পাওয়ার। এখন তারা মহাকাশে, মহাশূন্যে অভিযান চালাচ্ছে। গ্লোবাল ডিপ্লোমেসিতে তারা খুবই অগ্রগণ্য, তাদেরকে মানুষ গোনে। কিন্তু পাকিস্তানে আপনারা দেখেন সবসময় রাজনৈতিক অস্থিরতা লেগে আছে, ইকোনমিক ক্রাইসিস লেগে আছে। গ্লোবাল ডিপ্লোমেসির ক্ষেত্রে তারা গ্লোবাল ডিপেন্ডেন্সি, অর্থাৎ অন্য দেশের মুখাপেক্ষী হয়ে তাদেরকে বাঁচতে হয়, দাঁড় দানা করে চলতে হয়, ক্ষয়রাতি করতে হয়। তো এদিকে বাস্তব শক্তি ভারত একদিকে, আর র্যাঙ্কিংয়ে পাকিস্তান অন্যদিকে। মিচম্যাচটা কিন্তু এইখানেই। এখন আসি গুরুত্বপূর্ণ যেই বিষয়টাতে, সেই অংশটা হলো, এই রিপোর্ট তৈরি হয় মানুষের সেলফ রিপোর্টেড লাইফ স্যাটিসফ্যাকশনের ওপর। অর্থাৎ এটার হলো, এটা বাস্তবতা না যে কোন দেশের ইকোনমি কীরকম, কোন দেশের ডেমোক্রেসি কীরকম, কোন দেশের এডুকেশন কীরকম, কোন দেশের স্বাস্থ্য ব্যবস্থা কীরকম, কোন দেশের যেটা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলি না। এগুলি হচ্ছে মানুষ কি বলছে, জনগণ কিভাবে, তারা সুখী নাকি অসুখী। ধরুন একটা দরিদ্র দেশ, এবং সেই দেশের মানুষের কম প্রত্যাশা, তারা যা আছে তাই নিয়ে খুশি, যে আমার মাথার ওপর একটা ছাদ, আর একবেলা বা 2 বেলা খেতে পারলেই চলে, এইটাই আমার সুখ, ভালোই আছি। বুঝতে পারছেন?
কারণ ওই যে ছিঁড়া কাঁথার নিচে শুয়ে লাখ টাকার স্বপ্ন তারা দেখে না। সুতরাং তাকে সুখী বলা যাবে, কিন্তু সে কি বাস্তবিকভাবেই সুখী? আর উন্নত দেশে মানুষ পায় বেশি, আবার প্রত্যাশাও বেশি, এবং সেই কারণে তাদের অসন্তুষ্টিটাও বেশি। কারণ উন্নত দেশে দেখা যায় যে ধনী এবং দরিদ্রের মধ্যে একটা বিস্তর তফাৎ থাকে, এবং যিনি দরিদ্র তিনি কিন্তু আদতে দরিদ্র নন, কিন্তু তারপরও যেই ধনী ব্যক্তিটা তার তুলনায় তিনি কিছুই না। সুতরাং তার মধ্যে সেই ডিসস্যাটিসফ্যাকশনটা তৈরি হয়, কারণ উন্নত দেশে সাধারণ মানুষও কারো মুখাপেক্ষী নয়। আর আমাদের অনুন্নত দেশগুলিতে, খয়রাতি দেশগুলিতে কিন্তু নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে তারাও মানে মানে যারা নাকি অর্থ সংকটে ভুগে, তারাও কিন্তু ওই কিছু না কিছু মুখাপেক্ষী থাকে। আর যা যেইভাবে, যেমন এই যে মমতা ব্যানার্জির এই 500-1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার এবং 20 টাকার পাউচ যেটা পায়, এইটা পেয়ে তারা খুশি মনে ভোট দেয়, তারা কিন্তু মনে করে যে আমরা খুশি আছি। তো এইরকম যেই দেশের যত চাহিদা, সেই দেশের মানুষের আকাঙ্ক্ষাটা বেশি, আর যেই দেশে মানুষ কম আছে তারা তাতেই খুশি, এইটাও হইতে পারে। ফলে এই কারণে একটা প্যারাডক্স তৈরি হয় যে দরিদ্র দেশ বেশি হ্যাপি আর ধনী দেশ কম হ্যাপি। তাহলে প্রশ্ন, এইটা কি বাস্তবিক উন্নয়নকে রিফ্লেক্ট করে? নিশ্চয়ই না, তাই না? এটা শুধু মাইন্ডসেটকে মেজার করে। মানুষ কি ভাবছে? মানুষ ভাবছে যে একবেলা তো খায়া পইরা আছি, তাতেই খুশি, আর কিছু দরকার নাই। ওই যেই সমস্ত দেশে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, তারা মনে করে যে এর চাইতে আর ভালো কি পাবো, যা আছে তাই, তাও তো খাইতে পারতেছি। তো এটা তো কোনো মানে সত্যিকারের হ্যাপিনেসের মেজার হলো না। তারপরে ভারত নিচে থাকার আরও কারণ হইতে পারে যে তাদের এই যে এক্সপেকটেশন বেশি, তাদের দেশে দ্রুত পরিবর্তন হচ্ছে, মানে র্যাপিড গ্রোথ, র্যাপিড চেঞ্জ হচ্ছে কান্ট্রিটা। তারপরে ইনইকুয়ালিটি একটা পারসেপশন মানুষের আছে যে ধনীরা ধনী, গরিবরা গরিব, এই কারণে ডিসস্যাটিসফ্যাকশন থাকতেই পারে। তারপরে সোশ্যাল কম্প্যারিজন, যেটা ধনীরা একরকম জীবনযাপন করে, গরিবরা আরেক রকম জীবনযাপন করে, এবং গরিবের সংখ্যা যখন বেশি থাকে তখন তারা বলবে যে ও তাহলে দেখো মানুষের জীবন এরকম, আমাদের জীবন এরকম, তারা একটু অখুশি থাকতেই পারে। অর্থাৎ উন্নয়ন যত বাড়ে সেইখানে ডিসস্যাটিসফ্যাকশনটাও তো বাড়তে পারে। তো আরেকটা বড় প্রশ্ন হলো যে এই ধরনের এই যে গ্লোবাল ইন্ডেক্সগুলি তৈরি করে কারা? পশ্চিমা প্রতিষ্ঠান, নির্দিষ্ট একটা একাডেমিক, একটা ইন্ডাস্ট্রিয়াল, একটা সোশ্যাল ইকোসিস্টেম। তাদের অনেকেই হিন্দু ফোবিয়া এগুলিতে আক্রান্ত। আমরা গত কয়েক বছর আগে দেখেছি যে আমেরিকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, নর্থ আমেরিকা, কানাডা সহ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিরা মিলে তারা একটা কনফারেন্সের আয়োজন করেছিল যে তাদের বিভিন্ন ক্যাম্পাসে কনফারেন্স করবে, ডিসমেন্টলিং হিন্দুত্ব। তারা হিন্দুত্বকে এমন একটা ভয়ঙ্কর বিষয় হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেছে যে এটা একটা ওয়ার্ল্ডের জন্য খুবই একটা হুমকি, এবং এই হিন্দুত্বকে ডিসমেন্টেল করতে হবে। কিন্তু হিন্দুত্ব কোন জায়গায় কি হুমকি দিয়েছে, কার গলা কেটেছে, কারে পুড়িয়ে মেরেছে, এরকম কোনো তথ্য উপাত্ত কিন্তু আমরা কখনো দেখি না। কিন্তু এই তথাকথিত এলিটরা, প্রফেসররা, ইউনিভার্সিটিগুলা, তারা কিন্তু ইসলামিক যেই টেরোরিজম, সত্যিকারের হুমকি বিশ্বের প্রতি, সেই টেরোরিজম নিয়ে কিন্তু একবারও নাক গলায় না। তারা কখনো কখনো সেমিনারও করে না, তারা বলেও না। এই যে ইরানে হাজার হাজার মানুষ মারা গেছে, কোন বিশ্ববিদ্যালয় থেকে তারা প্রতিবাদ জানিয়েছে, বা কোন ইকোসিস্টেম, কোন সোশ্যাল গ্রুপ, কোন পলিটিক্যাল গ্রুপ ওয়েস্টে যে তারা এটার প্রতিবাদ জানিয়েছে? অর্থাৎ এই যে একটা ইসলামো কমিউনিস্ট একটা ফ্যাকশন আছে, তারা সবসময়ই ভারত বিরোধী। তারা ভারতে কিছু না ঘটলো, এই যে হিন্দুত্ব, এই একটা শব্দ জুড়ে দিয়ে, অথচ হিন্দুত্ব অর্থ যেটা, বা হিন্দুত্ব যেইভাবে এখনও তারা যেটাকে সহিংস, তারা যেটাকে হুমকি বলতেছে, সেই হিন্দুত্ব যা প্র্যাকটিস করে সেটা হচ্ছে গ্লোবাল পিস।
তাই না? গ্লোবাল পিস, সকল জীব সুখী হোক, সকল মানে সব কিছু, পশু পাখি, অন্তরিক্ষ, বৃক্ষরাজি সবাই সুখী হোক, পিস। কিন্তু এইটাকে তাদের গাত্রদাহ, হিন্দুত্ব, গ্লোবাল হিন্দুত্বকে অ্যাটাক করলে বাহবা পাওয়া যায়। কিন্তু তারা এই উগ্র ইসলাম বা ওই সহিংস ইসলাম, জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের কোনো ভূমিকা নাই। এই গ্রুপগুলি হচ্ছে জর্জ সরোস ফান্ডেড গ্রুপ। সুতরাং এদের বায়াস থাকার সম্ভাবনা, এই রিপোর্ট যে এই বায়াস করে যে এই রিপোর্টগুলো করেছে, এগুলো উড়ায় দেওয়া যায় না। বিষয়টা বুঝছেন? মানে মূল কথা সেইখানেই। তাহলে ন্যারেটিভটা কি দাঁড়ায়? ন্যারেটিভটা দাঁড়ায় হলো পশ্চিমা দেশ, তারপরে ডেভেলপিং দেশ, এইগুলি এরা এই দেখেন নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এই সময় সুইজারল্যান্ড, এই দেশগুলি হয়েছে সুখী ইন্ডেক্সের একদম উপরে। তা এই বিশ্বে এই দেশগুলির ভূমিকাটা কি? তারা কি কোথাও কোনো ভূমিকা নেয়? তাদের অফুরন্ত ল্যান্ড ম্যাশ আছে, তাদের অফুরন্ত রিসোর্স আছে। তারা নিজেরা লোকজনদেরকে ওই যে ইসলাম ও কমিউনিস্টদের মতোই ভাতা দিয়ে টিয়া মানে খাওয়ায় পড়ায় বাচ্চা রাখে, এটা বুঝলাম, তারা খুশি আছে। কিন্তু পাকিস্তান কিভাবে খুশি আছে? পাকিস্তানের তো রুটি নাই, পাকিস্তানের তো চাল নাই, ডাল নাই, তেল নাই, আটা নাই, কিছুই নাই। তো পাকিস্তান ভারতের থেকে উপরে আছে, এটা কেমনে মেনে নেওয়া যায় বলেন? নাকি এটাকে একটা ফ্রেমিং করা হচ্ছে সামাও? ওই যে বললাম যে ইসলাম কমিউনিস্টরা এই ইন্ডিয়াকে তো হিন্দুত্বের সাথে তারা ইকুয়েট করে। ইন্ডিয়ার 140 কোটি মানুষ, এবং ইন্ডিয়া যেইভাবে গ্লোবাল সুপার পাওয়ার হয়ে যাচ্ছে, যেইভাবে অগ্রগতি লাভ করতেছে, এটা ঈর্ষান্বিত অগ্রগতি। এবং তারা ভাবতেছে যে ইন্ডিয়াকে ছলে বলে কলে কৌশলে দাবিয়ে রাখা, নিচে রাখাটা, যে ইন্ডিয়া ভালো করলেও তাকে বলা যে না না তুমি তো অত ভালো না। তো এইরকম একটা ষড়যন্ত্র চলতে পারে। তাহলে ফাইনাল টেকওয়েটা কি? ফাইনাল টেকওয়েটা হলো ভারত বাস্তবে অনেক বেশি শক্তিশালী এবং উন্নত। পাকিস্তানের অবস্থা তুলনামূলকভাবে খুবই দুর্বল। রিপোর্ট সেটা হচ্ছে পারসেপশন বেসড, এটা বাস্তবতা পুরোটা রিফ্লেক্ট করছে না এই রিপোর্টে। তাই র্যাঙ্কিং দেখে নয়, আমি বলবো যে বাস্তবতা দেখে বিচার করা উচিত। আর সর্বশেষে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন যে ভারত কি সত্যি পাকিস্তানের চেয়ে কম সুখী? বাই দি ওয়ে, এই রিপোর্টে বাংলাদেশকে দেখানো হয়েছে 142 নম্বরে। তা আমি তো মনে করি যে বাংলাদেশ পাকিস্তানের চাইতে অনেক ভালো, বহু গুণে ভালো। পাকিস্তান কোনো অংশেই বাংলাদেশের চাইতে ভালো না, কোনো অংশেই না। তাহলে সেই পাকিস্তানকে দেওয়া হয়েছে 109, ভারতকে 116 নম্বর র্যাঙ্কিং, এবং বাংলাদেশকে 142 নম্বর র্যাঙ্কিং। তো দর্শক, আপনারা কি ভাবছেন, কোন দেশ বেশি সুখী? এইটা কমেন্টে লিখুন। আর এই আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে কাইন্ডলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।